80 বার ধর্ষণ করেছে একদিনে। একদিনে 80 বার একজন নারীকে ধর্ষণ করেছে, তার মরে নেই, বেঁচে আছে। বিডি নিউজ 24 26 তারিখকে সামনে রেখে 25 তারিখে এই শালাকে আমি চিনি না, 26 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। এই রাইটারে চিনি না আমি, সাংবাদিক এটা কলাম লিখেছে। তার নিউজের শিরোনাম হয়েছে 2 লাখ নয় 4 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। 2 লাখে হয় না, 4 লাখ বানাইছে। এতদিন প্রথম আলো, ডেইলি স্টার যা করতো এখন প্রক্সি দিচ্ছে কয়েকটা পত্রিকা, এর মধ্যে বিডি নিউজ 24, তারপরে ওইদিকে আছে হলো আপনার বিজনেস স্ট্যান্ডার্ড। এই মালিকগুলি চিনে রাখতেছি, সময় হলে বোঝা যাবে। তারপরে আরো কিছু আছে, এদিকে 71 সময় টুমে বলতে আছে, কিন্তু একটু ঝিমায় আছে আর কি, বিএনপির চাপে একটু ঝিমায় আছে। বাট এরা সময় আসলে কিন্তু বিএনপিরও ছাড়বে না, এটা মনে রাখেন। সবার আগে বিএনপিরই ধরবে, এদের তো আমরা চেহারা সবাই চিনি। তো এই নিউজটাতে 4 লাখ নারীর কথা বলা হয়েছে। আমরা নিউজটা একটু শুরু করে তারপর আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেখানে বলেছে 71 ধর্ষণের, আচ্ছা, কুমিল্লা কারাগারে বন্দী পাকিস্তানি এক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সে কর্মকর্তা ডেভিসকে বলেছিল, বুঝেন, কুমিল্লা কারাগারে একজন পাকিস্তানি কর্মকর্তা, কিসের কর্মকর্তা নাই, নাম নাই, কিছু নাই, অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সবাই চিনেন না এই ডাক্তাররে? সবাই, পৃথিবীর সব মানুষ চিনে, এই কারণে ওনারা আলাদা করে কিছু বলা লাগে নাই। এই ডাক্তার বিশাল পরিচিত এক ডাক্তার, সেই ডাক্তারের সূত্র মারফত এই কলাম লেখা হয়েছে। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি পাকিস্তানিরা এই দেশের 2 লাখ নারীকে গিয়েছিল। সেই লাগানোর প্রেক্ষিতে যে সন্তান পয়দা হওয়া, তারা বড় হয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হওয়া, তার সাথে কিছু প্রথম আলো হওয়া, ডেইলি স্টার হওয়া, উদিচি হওয়া, ছায়ানট হওয়া, তারপরে প্রশিকা হওয়া, এই নাম কি, সিপিবি হওয়া, এরকম অনেক হওয়া, প্রচুর হওয়া। ওরা একজন নারীকে 80 বার ধর্ষণ করেছে একদিনে। একদিনে 80 বার একজন নারীকে ধর্ষণ করেছে, তার মরে নেই, বেঁচে আছে। বিডি নিউজ 24 26 তারিখকে সামনে রেখে 25 তারিখে এই শালাকে আমি চিনি না, 26 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। এই রাইটারে চিনি না আমি, সাংবাদিক এটা কলাম লিখেছে। তার নিউজের শিরোনাম হয়েছে 2 লাখ নয় 4 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। 2 লাখে হয় না, 4 লাখ বানাইছে। এতদিন প্রথম আলো, ডেইলি স্টার যা করতো এখন প্রক্সি দিচ্ছে কয়েকটা পত্রিকা, এর মধ্যে বিডি নিউজ 24, তারপরে ওইদিকে আছে হলো আপনার বিজনেস স্ট্যান্ডার্ড। এই মালিকগুলি চিনে রাখতেছি, সময় হলে বোঝা যাবে। তারপরে আরো কিছু আছে, এদিকে 71 সময় টুমে বলতে আছে, কিন্তু একটু ঝিমায় আছে আর কি, বিএনপির চাপে একটু ঝিমায় আছে। বাট এরা সময় আসলে কিন্তু বিএনপিরও ছাড়বে না, এটা মনে রাখেন। সবার আগে বিএনপিরই ধরবে, এদের তো আমরা চেহারা সবাই চিনি। তো এই নিউজটাতে 4 লাখ নারীর কথা বলা হয়েছে। আমরা নিউজটা একটু শুরু করে তারপর আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেখানে বলেছে 71 ধর্ষণের, আচ্ছা, কুমিল্লা কারাগারে বন্দী পাকিস্তানি এক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সে কর্মকর্তা ডেভিসকে বলেছিল, বুঝেন, কুমিল্লা কারাগারে একজন পাকিস্তানি কর্মকর্তা, কিসের কর্মকর্তা নাই, নাম নাই, কিছু নাই, অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সবাই চিনেন না এই ডাক্তাররে? সবাই, পৃথিবীর সব মানুষ চিনে, এই কারণে ওনারা আলাদা করে কিছু বলা লাগে নাই। এই ডাক্তার বিশাল পরিচিত এক ডাক্তার, সেই ডাক্তারের সূত্র মারফত এই কলাম লেখা হয়েছে। সেখানে বলেছেন, সেই কর্মকর্তাকে ওই ডাক্তার জিজ্ঞেস করেছিলেন, তখন সেই কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেছিল, সব পাকিস্তানি সৈন্যরা মনে করত ধর্ষণ জায়েজ। তারা টিক্কা খানের কাছ থেকে বিশেষ স্পষ্ট নির্দেশ পেয়েছিল যে যত পারো ধর্ষণ করো, যেহেতু
একজন ভালো মুসলমান কখনো তার বাবার বিরুদ্ধে লড়বে না। ফলে যত বেশি সম্ভব বাংলাদেশি নারীদেরকে গর্ভবতী করো, এ থেকে একটা গোটা প্রজন্ম জন্মাবে যাদের শরীরে বইবে পশ্চিম পাকিস্তানিদের রক্ত। এই ছিল ধর্ষণের পেছনে পাকিস্তানি সৈন্যদের মনস্তত্ত্ব। তার গলায় ছিল অবহেলার সুর। যুদ্ধে তো অনেক কিছুই হয়, আমরা কি এমন করেছি? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর দেখা গেল পাকিস্তানি সেনাবাহিনী অথবা তাদের দোসর রাজাকার আল বদরের হাতে ধর্ষণের শিকার হয়ে হাজার হাজার নারী গর্ভবতী হয়ে পড়েছেন। সেগুলি চাকরি করে বিডি নিউজ 24-এ, প্রথম আলো, ডেইলি স্টারে, এগুলি চাকরি করে। এখন পরিবার ছেড়ে দিয়েছে তাদের, হয়ে পড়েছেন স্বামী পরিত্যক্তা। ভুলে গেলে চলবে না গল্পটা 54 বছর আগের। শিক্ষা দীক্ষার বলে তেমন কিছুই ছিল না তখন। কোনো নারী গর্ভের সন্তান রাখতে চান না, আবার অধিকাংশই ফেলে দিতে চান। আবার কারো গর্ভের সন্তানের বয়স হয়ে উঠেছে 7 থেকে 8 মাস। ফলে শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণাটা গভীর। সে সময় হাসপাতালে গর্ভপাত অবৈধ ছিল, বিধায় কেউ ঝুঁকি নিতে রাজি ছিল না। এরকম সময়ে ইন্টারন্যাশনাল প্ল্যান্ড ব্রাদারহুড, UNFPA এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগিয়ে আসলো। তারা বিখ্যাত অস্ট্রেলীয় চিকিৎসক জিওফ্রে ডেভিসকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করলো। ডেভিস গর্ভপাত বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। বিশেষ করে 7 মাস বয়সী ভ্রূণের গর্ভপাত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ছিল তার। যারা ডাক্তার, আমি তো সন্তানের বাবা, সো আমি এইটুকু অন্তত বুঝি যে 7 মাস বয়সী একটা বাচ্চাকে গর্ভপাত করানোর বিশেষ কৌশলী ডাক্তার 1971 সালে ছিল। এগুলি যদি কোনো গাইনি ডাক্তার শোনে, সুইসাইড করে মারা যাবে সে। তারপরে শুরুর দিকে ডেভিসকে কেউ সাহায্য করতে চাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এরপরে তিনি হঠাৎ করে বাংলাদেশের প্রবাসী সরকারের সহায়তায় তাদের চিঠি দিয়ে তারপরে অথরিটি দেয়। কিছুদিন যেতেই শত শত মেয়ে আসতে শুরু করলো তার কাছে, যাদের সবার গর্ভে যুদ্ধ শিশু। ডেভিস একা হাঁপিয়ে উঠলেন। এত নারী ধর্ষণের শিকার হয়েছে যে তার একার পক্ষে সামাল দেওয়া মুশকিল। তিনি একটা বুদ্ধি বের করলেন। ঢাকা ও ঢাকার বাইরের স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। একই সঙ্গে গর্ভপাতের কাজও চলতে থাকলো। এক শহরে কাজ শেষ হলে আরেক শহরে চলে যান তারা। ঢাকায় প্রতিদিন গড়ে 100 মেয়ের গর্ভপাত করেছে তার টিম। বুঝছেন, ঢাকায় প্রতিদিন গড়ে তার টিম 100 করেছে। ঢাকার বাইরেও এই সংখ্যাটা কাছাকাছি। প্রক্রিয়া তেমন কঠিন ছিল না। ধর্ষণের শিকার নারীরা এসে একটা কাগজে সই করে দিতেন। সেই কাগজ কই? যাক, এখানে তারপরে আমি মূল অংশগুলো পড়ে শোনা অনেক লম্বা, আপনারা বিডি নিউজ 24 এখানে গেলে পুরোটা পড়তে পারবেন। তিনি বলেছিলেন, পাকিস্তানিরা প্রথমে বোমা মেরে চরম নৈরাজ্য সৃষ্টি করত। এরপর সেখানে সব মানুষেরা জড়ো করা হতো। নিতান্ত শিশু বাদে বাকিদেরকে আলাদা করে ফেলা হতো। আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তান সরকারের সঙ্গে জড়িত সবাইকে গুলি করে মারা হতো। তারপর মেয়েদেরকে একটা জায়গায় রেখে দেওয়া হতো, ইচ্ছে মতো ব্যবহার করতো তারা। কথা আছে, ডাক্তার ও উকিলের কাছে কিছু লুকাতে নেই। ডাক্তার হওয়ার সুবাদে নিপীড়নের শিকার হওয়া অসংখ্য নারীর কেস স্টাডি ছিল তার কাছে। ধনী ও সুশ্রী মেয়েদেরকে কর্মকর্তাদের জন্য রাখা হতো, বাকিদের তুলে দেওয়া হতো নিম্নপদস্থ সিপাহীদের হাতে। এসব মেয়েরা সময় মতো খাবার পেত না, অসুস্থ হলে জুটত না চিকিৎসা। অজস্র নারী ক্যাম্পেই মারা গেছে। কোনো কোনো মেয়েকে একদিনে 80 বারের বেশিও ধর্ষণ করা হয়েছে। খাবার দিত না, কিছু দিত না। একটা মেয়ের 80 বারের পরেও ধর্ষণ করে। এরকম মেয়েও আবার জীবিত এসে তার কাছে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশে যা ঘটেছে পৃথিবীর আর কোথাও আমি এরকম ঘটনা শুনিনি। এমন বিভীষিকাময়ের মধ্য দিয়ে মেয়েদেরকে যেতে হয়েছিল যে অনেকে নির্বাক হয়ে গিয়েছিল। বিশাল ব্যাপার। তো যাই হোক, এরকম অনেক লম্বা ফিরিস্তি 8 বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধাকে পর্যন্ত বর্বরতার ভেতর দিয়ে যেতে হয়েছে। তো তিনি বলেছেন, বাংলাদেশে 2 লাখ না, বাংলাদেশে 4 লাখ শিশু মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, এই বিডি নিউজ 24
মানুষ কিন্তু এখন প্রথম আলো, ডেইলি স্টার এগুলোরে কিন্তু আর এখন খায় না। এই কারণে এরা এখন এই প্রক্সি দেওয়া কিছু পত্রিকারে দিয়ে, যেমন বাংলাদেশ অবজারভার আছে, এবং কিছু কিছু পত্রিকায় এই যে মেঘনার মোস্তফা কামাল আছে না, আওয়ামী লীগের অনেকে টাকা পয়সা তার কাছে যায়, এইগুলো গিয়া বিভিন্ন পত্রিকাগুলো কিনে নিচ্ছে, নানা জনের নাম দিয়ে কিনেছে। মূলত এই প্রথম আলো, তারপরে ৭১-এর মেঘনা, ওইদিকে আছে বিডি নিউজ 24, তারপর আরো কিছু পত্রিকা, টেলিভিশন, এরা এক হয়ে তারপরে কিছু প্রপাগান্ডা ছড়ায়। এখন প্রথম আলো, ডেইলি স্টারের দিন যেহেতু শেষ, এদের আগের মতো শিরোনাম লিখলে আর আগের মতো মানুষ খায় না, ভবন পড়া গিয়েছে, সেইখানে পাবলিক হাহা রিয়েক্ট দেয়, গালাগালি দেয়। পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা কমেন্ট বন্ধ রেখে তারপরে তারা নিউজ দেয়। এই হলো অবস্থা। তারা তাদের বাড়ি পুড়েছে কবে, সেগুলো তারা বসে বসে সুন্দর করে সাজিয়ে আবার চিত্রকর্ম দিয়ে তারা মানুষকে দেখায়। এই হয়েছে প্রথম আলো, ডেইলি স্টারের দিনের মানে বেহাল দশা। তো তারা এখন এই বিডি নিউজ 24 দিয়ে এরকম একটা করেছে, করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। দেখেন ভাই, আমি 1971 সাল নিয়ে আপনাদের অনেক নিউজ করেছি, অনেক 50 মিনিটসে অনেকগুলো খুব মানে স্টাডি করা, একদম নথিপত্র দিয়ে তারপর আপনাদেরকে দেখানো হয়েছে। তো সেখানে আপনারা দেখেছেন আমি আমার নিজের কোনো বক্তব্য আপনাদেরকে শোনাই নেই। আমি যেসব বইগুলোর কথা বলেছি, বইয়ের পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাদেরকে বলে দিয়েছে। সেখানে গিয়ে আপনারা দেখিয়েছেন যে কি বলা হয়েছে। এই যে 3 লাখ এবং 2 লাখ, এই গল্পের শুরু হলো শেখ মুজিব যেদিন পাকিস্তান থেকে লন্ডনে যায়। সেখানে সিরাজুর রহমান ছিল আপনার তখনকার বিবিসির সাংবাদিক। তো তখন তো সাংবাদিক অত ছিল না, এবং এই ধরনের সাংবাদিক তো তখন বিশাল বড়, সবাই চিনে, বিশাল সম্মানিত সাংবাদিক। এবং এই সিরাজুর রহমান সাহেব, উনি তখন কিন্তু শেখ মুজিবের প্রথম লন্ডনে গিয়ে তিনি সাংবাদিক হিসেবে তার নেয়। তো শেখ মুজিব তো কিছুই জানে না। আমরা ওই সিরাজুর রহমান সাহেবের বক্তব্যটা একটু শুনে তারপরে আমি আবার আমার বক্তব্য শুরু করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মানুষের অধিকার আদায়ের জন্য যিনি তৎপর ছিলেন, সেই মানুষটি যখন ছাড়া পেয়ে প্রথম বন্দি দশা থেকে ফেরত এলেন লন্ডনে, কেমন দেখেছেন তাকে? ওই যে একটু আগে বলছিলাম যে আমি বললাম উনি প্রেসিডেন্ট হয়েছেন, আমরা মানে উনি বললেন যে আমি আবার কিসে প্রেসিডেন্ট হলাম। আমি বললাম যে আপনি তো দেশে ছিল না মুজিব ভাই, আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, এক করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। ইতিমধ্যে আরো লোকজন এলেন, জাকারিয়া খান চৌধুরী এলেন, তারপরে প্রফেসর সুরাইয়া খানম এলেন, এসে ওনাকে পাঁচশো সালাম করলেন। তো উনি সবাই কেমন আছিস, উনি বললেন যে তো মুক্তিযুদ্ধ হলো, কিভাবে হলো। তারপরে আমি বললাম যে কিভাবে হলো। উনি বললেন যে কত লোক মারা গেছে রে। আমি বললাম না, মারা গেছে তো কোনো হিসাব কেউ করেন নাই, তবে বিভিন্ন মিডিয়া থেকে যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি, আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। যাই হোক, পরে তিনি উনি বলেছিলেন ডেভিড ফ্রস্টকে 3 মিলিয়ন। আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু ভ্যাবলা গোছের ছিলেন প্রায় বলতে গেলে। কোন দিকে তাকাচ্ছেন, কি ভাবছেন বোঝা যাচ্ছিল না। তো উনি ওটা 3 মিলিয়ন বলে ফেলেছিলেন। দেখেন, সিরাজুর রহমান সাহেব নিজে স্বীকার করে, তখনকার মানে প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে এই 3 লাখকে সে 3 মিলিয়ন বানিয়ে, 3 লাখ এটা বিশাল বড় সংখ্যা, বিশাল বড়। 3 লাখ মানুষ যদি মারা যেয়ে থাকে তাহলে এটা বিশাল বড়। শেখ মুজিব জীবিত থাকা অবস্থায়, সরকার প্রধান থাকা অবস্থায়, স্বাধীন দেশে তিনি একটা কমিশন তৈরি করেছিলেন। সেই কমিশন সব মিলায় লোক পেয়েছিল 7-8 হাজার মানুষ মারা গিয়েছে। তিনি বলেছেন কমিশন বাদ দিয়ে, তাইলে এগুলি করেন নাই তিনি, আর এটা নিয়ে কোনো কাজ করে যান নাই। এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জ, ধরেন আমি যে কথা আপনাকে বলছি, আমি তো অনেক উগ্র কথাবার্তা আমার মুখ দিয়ে বের হয়, আমি ধরেন মানে সবসময় নিজের মেজাজ কন্ট্রোল রাখতে পারি না, আমার দোষ আছে, আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। আবার আমি কিন্তু বায়াসও হইতে পারি,
আমি কট্টর জামাতের লোক হইতে পারে, কট্টর বিএনপির লোক হইতে পারে, কট্টর আওয়ামী বিরোধী, ইন্ডিয়া বিরোধী হইতে পারে, পাকিস্তানের পক্ষের লোক হইতে পারে, পাকিস্তানের এজেন্ট হইতে পারি না অনেক কিছু। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনি নিজে প্রশ্ন করবেন যে বাংলাদেশে 30 লাখ মানুষ মারা গিয়েছে। 30 লাখ মানুষ যদি মারা যায়, 68,000 গ্রাম, এই 68,000 গ্রামের আপনি যদি 30 লাখ দিয়া ভাগ দেন, তাহলে প্রায় 45 জন করে মানুষ এক গ্রামে মারা যাবে। 2 লাখ নারীকে যদি ধর্ষণ করা হয়, 68,000কে দিয়ে যদি আপনি ভাগ দেন, এক এক গ্রামে 3 জন করে নারী পড়বে। আপনারা আমি একজন বিবেকবান, যার মস্তিষ্ক ঠিক আছে, পাগল না, উন্মাদ না, শিশু না, তাদের সবার কাছে আমি প্রশ্ন করলাম, ভাই কার গ্রামে 45 জন মানুষ মারা গিয়েছে আর কার গ্রামে 3 জন করে নারী? আপনি না, আপনি একজন মানুষ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার বন্ধু আছে সিলেটে, যার বাড়ি তার বরিশালের রংপুরের আছে, রংপুরের চিটাগাংয়ের আছে না? আপনি সবাই জিজ্ঞেস করেন, আপনার ফেসবুকে পোস্ট করবেন যে ভাই কার কার গ্রামে, মানে অনেকে এখন আবার বলে যে যারা ধর্ষিত হয়েছে তাদেরকে বলা যায় না, আরে বাংলাদেশের এমন মাখি আছে সে কিনা টাকা নিয়ে। আমি আমার 21 টিভির খবর জানি, আমাদের 21 টিভিতে এক মাগি ছিল, মুশফিকা নাজনীন। এই 12 ভাতারিরে জিনিস ভালো ছিল না, এখানে অবশ্য ওই কাজ করার লোক ছিল না তেমন, কিন্তু গণজাগরণ মঞ্চের বিশাল কর্মী। মাগিটা লোকের টাকা দিয়া, আমরা তো একই প্যানেলে কাজ করতে গিয়েছি, আমি প্যানেলে গেছি, ওইখানে দেখছি যে প্যানেলে রেকর্ড হচ্ছে ক্যাসেট। তখন দেখিছি এক মহিলা বক্তব্য দিচ্ছে, সম্ভবত ওই যে ইয়েদের ওই দিকের মেজর সুমনদের বাড়ি কোথায়, ওই যে হবিগঞ্জের